স্বাগতম বাংলাদেশ উমেন্স কালেক্টিভের পডকাস্টে। আমাদের পডকাস্ট সিরিজ কেমন আছেন? এখানে আমরা কথা বলবো আমাদের দৈনন্দিন জীবন, দেশের হালচাল আর আমাদের জীবনের নারীবাদের প্রভাব নিয়ে। বাংলাদেশ উমেন্স কালেক্টিভ কাজ শুরু করে 2017 সালে। এটি এমন একটি জায়গা তৈরি করতে কাজ করে যেখানে তরুণ, নন বাইনারি মানুষ এবং তাদের মিত্ররা নিরাপদভাবে একসাথে বসে নারীবাদ নিয়ে ভাবতে ও আলোচনা করতে পারে। শুরু থেকেই এই সংগঠন নারীবাদী শিক্ষা ও মানবাধিকার নিয়ে সচেতনতা তৈরি করতে চায়। আমরা চাই যেন সবাই সমান অধিকার পায় এবং কেউ বৈষম্যের শিকার না হয়। আমরা বিভিন্ন ওয়ার্কশপ, সৃজনশীল কাজ ও নারীবাদী প্রচারণার মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করি। আমাদের প্রথম পডকাস্টে সবাইকে স্বাগত। আমাদের আজকের বিষয় যৌন হয়রানি। আমাদের এখানে আমরা যারা আছি আজকে, যারা আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলবো, তারা আসলে নিজেদের নামগুলোকে আমরা নিজের একটা পেন নেম নিয়েছি। যেমন আমি আজকে মনিকা, আমার সাথে আছে আমি শতাব্দী, আমি টিনা, আমি চিনি, আমি অপরাজিতা। আচ্ছা, হ্যালো সবাইকে। আমরা আজকে আমাদের টপিকটা হচ্ছে আমরা কেমন আছি। আমরা কি একটু বলতে পারি আমরা কে কেমন আছি? অপরাজিতা, আপনাকে দিয়ে শুরু করছি। ওকে, এখন আমরা কেমন আছি বলতে এই সময়টা, এই 1 বছর, লাস্ট 1 বছর হয়তো আমরা কেমন আছি এটা কি বোঝানো হয়েছে। তো সেখান থেকে আমি বলবো 1 বছরে সবচেয়ে বেশি এক ধরনের ভয় কাজ করে রাস্তায় বেরোলে। একটা সেফ স্পেসের যে জায়গাটা, ওইখান থেকে আসলে আমরা সবসময় একটা আতঙ্কে থাকি যে কি হতে যাচ্ছে। পলিটিক্যাল ব্যাপারগুলি কাজ করে, বাইরে গেলে যেটা হয় যে সিকিউরিটিজের ব্যাপারগুলি কাজ করে, সিকিউরিটি ইস্যুগুলি। তার সাথে জবের দিক থেকে অনেকটাই সিঙ্ক হয়ে আসছে সব কিছু। মানে সব কিছু মিলে আসলে আমরা মেন্টালি অনেক বেশি স্ট্রেসড আউট আমি বলবো। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন এই যে আমরা একটা ট্রানজিশন ফেস করলাম বাংলাদেশে, আমাদের লাস্ট রেজিমটা শেষ হয়েছে, একেবারে বলতে গেলে টাই 1 বছর হতে চলছে। এই 1 বছরে আপনি নিজেকে আর নিরাপদ বোধ করছেন না, আপনার কাছে মনে হচ্ছে হ্যাঁ, আপনি আমার ভালো নেই, তেমন করে আপনি স্ট্রেস। আমি মনে করি যে আমি ভালো নেই, আমি স্ট্রেসে আছি। আচ্ছা, আমরা এখন একটু আমাদের চিনি আপার কাছে জানতে চাই যে উনি কি কি মনে করছেন। ওয়েলকাম এভরিওয়ান। 2017 থেকে 2025 একটা নেটওয়ার্ক, এত দূর চলে আসা, ছোট কাজ বড় কাজ, এটা একটা ভালো লাগা। আর এই ভালো লাগাটার পাশাপাশি আমি কেমন আছি সেই জায়গাটা যদি অ্যাড্রেস করতে চাই, আসলে লাস্ট ফিউ ইয়ার্সের দিক যদি আমরা একটু গো ব্যাক করি, আমরা দেখতে পারবো যে গ্লোবালি অনেকগুলো ট্রানজেকশন হয়েছে, যার একটা ইম্প্যাক্ট আমাদের দেশেও আছে, এবং দেশে থাকা মানে আপনার পার্সোনাল লাইফেও কোনো না কোনোভাবে আছে। অপরাজিতা মেনশন করেছে জব সেক্টরের কথা। আমরা জানি যে সামহাও যেরকমই হোক না কেন, জুলাইয়ের অভ্যুত্থান যতটা না জব সেক্টরকে ইনফ্লুয়েন্স করেছে, ইউএসএআইডি ডিসিশনটা অনেক বড় রকমের ইনফ্লুয়েন্স করেছে। আমরা অনেকেই চাকরি হারিয়েছি। এই সময় বাংলাদেশে এই পরিস্থিতিতে প্রায় 56,000 মানুষের চাকরি নাই, যেটা কিন্তু প্রচণ্ডভাবে এমন একটা কমিউনিটিকে আঘাত করেছে, কমিউনিটিকে আসলে ভালনারেবল করেছে, যারা কিন্তু একটা হ্যান্ডসাম সিকিউর স্যালারি নিয়ে তাদের পরিবারকে রান করতো। সো তাদের ভেতর আমিও একজন। আমাকে কখনো ফাইন্যান্সিয়ালি এতটা বেগ পেতে হয়নি আমি এখন যেভাবে আছি। আর আমরা নিজেরা যখন গল্প করছিলাম, আমরা বলছিলাম যে ওয়েলবিং এর কথা যদি যাই, তাহলে আসলে ওয়েলবিংটা কিসের উপরে খুব বেশি নির্ভর করে। অপরাজিতা বলছিল ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটর ইজ এ বিগ থিং। যদি তুমি ফাইন্যান্সিয়ালি স্টেবল না হও, আসলে তোমার ওয়েলবিং নাড়াচাড়া হয়েই যাবে। সো আমার কাছে মনে হয় রিলেশনশিপ অলসো ম্যাটার। হ্যাঁ, সো ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, রিলেশন উইথ মাই আদার পিয়ার্স, সেটা যে কোনো জায়গায় হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, ফ্যামিলি হতে পারে, সেই জায়গাটাও অনেক বেশি চ্যালেঞ্জিং এখন আমার জন্যে। রাস্তাঘাটে ইনসিকিউরিটি, যেটা মনিকা বলার চেষ্টা করছিল, যে আমরা জুলাই অভ্যুত্থানের পরে এই যে 1 বছর চলে গেল, রাস্তাঘাটে বের হলে আসে আমি কতটুকু ইনসিকিউর ফিল করি। হ্যাঁ, মব
জাস্টিসের কথা তো আমরা দেখছি আশেপাশে, বাট পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আসলে সিকিউরিটিটা কেন যেন মনে হয় আমার নিজের। কারণ আমি একই রকম জামা কাপড় পরে একই রকম সাজগোজ করে আমি এখনো বের হচ্ছি, কারণ আমি জানি প্রোটেস্ট করছে অনেকেই বিভিন্ন রকমের সিচুয়েশনের শিকার হচ্ছে। বাট আমার কেন যেন সারা জীবনই মনে হয়েছে যে ওদের ভয়ে আমি নিজেকে চেঞ্জ করতে পারবো না। সো আমি আগেও যেমন বের হতাম, আমি এখনো বের হই। মেবি কখনো না কখনো আমাকে ওইরকম একটা সিচুয়েশনের সম্মুখীন হতেও পারে, তখন আমি কিভাবে প্রোটেস্ট করব সেটা একটা ফ্যাক্টর। বাট কিছুটা তো মানসিক চাপ থাকেই যদি দেখি আমার পাশের বোনটা এরকম ভালনারেবল। আমি যখন দেখি আমার অন্যান্য বোনেরা, ছোট ভাই বোনেরা বলছে যে তারা রাস্তাঘাটে ইনসিকিউর ফিল করছে। সো অনলি জেন্ডার আইডেন্টিটির জন্য একরকম ইনসিকিউরিটি, আরেকটা হচ্ছে টোটাল কমিউনিটি ইনসিকিউরিটি। সো এই দুইটাই কোনো না কোনোভাবে আমাকে প্রভাবিত করছে। সো আপাতত যদি বলা হয় সব মিলিয়ে যে ভালো আছি বলা যাবে না আসলে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম, আমাদের এখানে একজন আছেন যিনি হচ্ছে খুব রিসেন্টলি বিয়ে করেছেন। শতাব্দী, অভিনন্দন আপনাকে। আপনার কাছে কি মনে হয় গত 1 বছর যে ট্রানজিশনটা হলো বাংলাদেশে, যেখানে আপনি নতুন সংসার শুরু করেছেন, আপনার জব সেক্টর, আপনার সংসার, আপনার সামাজিক অবস্থা, আপনার অর্থনৈতিক অবস্থা সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয়, আপনি কেমন আছেন? ধন্যবাদ মনিকা আপুকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে এই ব্রডকাস্টে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে। আহ, তো নিউলি ম্যারিড আমরা যারা হচ্ছে বিয়ে করেছি আগে তারা জানি যে হচ্ছে একটা পরিবার যখন মানুষ শুরু করে তখন তার একটা চিন্তাধারা থাকে। তো আমার আসলে শুধু শুধু যে নতুন বিয়ে হয়েছে এমনটা না, আমার একসাথে 2টা ট্রানজাকশন পিরিয়ড শুরু হয়েছে, নতুন জব এবং নতুন সংসার। তো শুরুতে ভালোই ছিল। একটু আগে হচ্ছে চিনি আপা বলছিল যে ইউএসএইড যখন আহ, সব ফান্ড তুলে নিল বা প্রজেক্ট বন্ধ করে দিল তখনকার সিচুয়েশনটা কেমন ছিল। তো শুরুতে আসলে জব বিয়ে 2টার সিচুয়েশনই খুবই ভালো চলছিল, বাট এই ট্রানজেকশনটা যখন আসলো এটার জন্য আসলে প্রস্তুত ছিলাম না কোনোভাবেই। প্রস্তুত ছিলেন না যখন, এখন মানে আপনি কি আসলে খুব একটা ঝামেলার মধ্যে পড়েছেন এটা নিয়ে বলতে পারেন? মানে আপনি যেটা প্রস্তুত ছিলেন না বললেন, মানে মেন্টালি, সেটা কি আপনাকে আপনার মেন্টাল লাইফকে, মানে মেন্টাল অবস্থাটাকে অনেক বেশি হ্যাম্পার করছে? যখন একটা মানুষের আসলে জব থাকে না তখন অর্থনৈতিকভাবে একটা মানুষ ভালনারেবল অবস্থার মধ্যে দিয়ে পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু অর্থনীতির সাথে হচ্ছে তার পরিবার, রিলেশনশিপ এবং হচ্ছে তার যে মেন্টাল হেলথের কথা আমরা বলছি, প্রত্যেকটা জায়গাকেই আসলে ইফেক্ট করে। কারণ আমি আমি বিশ্বাস করি যে একটা পরিবারে হাজব্যান্ড ওয়াইফ দুইজনের সমান কন্ট্রিবিউশন থাকা উচিত। কারণ বর্তমানে আমরা 2025 সালে বসবাস করছি, একজনের ইনকাম দিয়ে আসলে সংসার চলে না। বা আমি বলবো যে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা দায়িত্বটা আসলে একজনের উপরে হওয়া উচিত না। আমি সেই বিশ্বাস থেকেই পরিবার শুরু করেছি। তো দায়িত্বটা আসলে দুজনের উপরে সমান সমানই ছিল। তো আমার জন্য আমি ঘরে বসে থাকবো, আমি আরেকজনের কাছ থেকে হাত খরচের টাকা চেয়ে নিব, বা একজনের উপরে সম্পূর্ণ সংসার চলবে, এইটা মেনে নেওয়াটাই একটা হচ্ছে মেন্টাল প্রেশার, এবং আসলেই আমার পার্টনারের ওপরেও এটা একটা প্রেশার। এই তো। আর হচ্ছে এটাকে আসলে যদি ব্যাখ্যা করি, আমি বলবো না যে আমি খুব ভালো আছি বা খারাপ আছি, এটাকে আমি বলবো যে আম, সবাই বুঝি আসলে কোন সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, এটাকে আসলে ভালো বলা যাবে কি যাবে না। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু টিনা আপুর কাছে জানতে চাচ্ছিলাম, আপনার তো বাচ্চা আছে, বাচ্চারা পড়াশোনা করছে। তো গত 1 বছরের পড়াশোনার সিচুয়েশন যদি বলেন, আপনার লাইফ নিয়ে আপনি আসলে কেমন আছেন? আচ্ছা, আমি টিনা। ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি মাদার অফ টু ক্র্যাঙ্কি টিন। যেটা প্রবলেম হয়, আগে আমি কখনো চিন্তা করি নাই, যেটা আমার ইনসিকিউরিটি। আমি এডুকেশনে একটু পরে যাচ্ছি, আমি আগে অন্য ব্যাপার নিয়ে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে, আমি আগে কখনো চিন্তা করি নাই আমার বাচ্চারা যে জামা কাপড় পরে বেরোচ্ছে, যেহেতু টিন, তারা সব ধরনের জামা কাপড় পরতে পছন্দ করে। আমি কখনো চিন্তা করি নাই যে আমাকে বলতে হবে কিংবা দেখতে হবে যে তুমি আসলে কি পরে বেরোচ্ছ। আমি এখন মোস্ট অফ দ্য টাইম যখন ওদেরকে নিয়ে বের হই, যেখানে আমার হেঁটে অথবা রিক্সায় যেতে হবে, সেখানে আমি
ওদেরকে দেখা যায় দেখছি যে আচ্ছা তুমি এই ড্রেসটা পরছো, এটা আসলে রাস্তায় পরে যাওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, যেটা আমি আগে কোনোদিন কখনো আমার লাইফে ভাবি নাই, আমাকে ভাবতে হয় নাই। আর এডুকেশন সিচুয়েশন যেটা আমি দেখি এখন, মাঝখানে তো ওদের বিরাট একটা গ্যাপ গেল, বিরাট একটা ট্রানজিশন হলো, যেহেতু তারা দুজনই টিন, দুজনই জেনজি, এদের মাঝখানে একটা পড়াশোনার গ্যাপ চলে গেছে। তার উপর এখন সবাই মনে করে আমি হয়তো কোনো একটা দাবি নিয়ে কোথাও গেলেই সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে, আমাকে কিছু মানে করতে হবে না। মানে একটা গা ছাড়া ভাব চলে আসছে আমার কাছে, যেটা মনে হচ্ছে বাচ্চাদের মধ্যে। এবং আমি তো শুধু আমার ২টা বাচ্চাকে দেখি না, স্কুলে আরও বাচ্চারা আছে, ওদের সাথে পড়ে, ওদের সবার সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্ক। সো ওখান থেকে আমার এটাই মনে হয়। আর ওভারঅল ইনসিকিউরিটি যেটা আমি দেখি আমার লাইফে, যেমন আমি আগে অফিস থেকে যদি কখনো ১১টার সময় আসতাম, অফিসে গাড়ি না থাকতো, আমি রাত ১১টার সময় অফিস থেকে অথবা কোনো বাসা থেকে ১১টা-১২টার সময় আমি রিক্সা নিয়ে চলে আসছি। আমার কখনো মনে হয় নাই যে আমার রাস্তায় কোনো প্রবলেম হতে পারে। আর হলেও আমি কারো না কারো কাছ থেকে একটা হেল্প পাবো। আমি আসলে ওই এটা হয়তো আমার পার্সোনাল ট্রমা। আমি ওই জিনিসটায় মানে ওই জায়গাটায় এখন আর বিশ্বাস করতে পারি না যে কেউ হয়তো হেল্প করতে আগাবে যদি কোনো ধরনের কোনো আ ইনসিডেন্ট ঘটে। ইনসিডেন্ট হয়। এই মানে আমি জাস্ট আসলে সিকিউরড ফিল করি না রাস্তায় চলে ফিরে যেকোনো টাইমে। আগে যেটা আমাকে কখনো ভাবতে হয় নাই। অনেক ধন্যবাদ আপু আপনাকে। তো আমাদের জায়গা থেকে আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম। এবারে হচ্ছে একটু মনিকা আপুর কাছ থেকে শুনতে চাই। যদিও এই টোটাল আলোচনাটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে মনিকা আপু, তারপরেও তার কাছ থেকে একটু জানতে চাওয়া যে আপু আপনি কেমন আছেন? আচ্ছা, অনেক লাইটার নোট আমি আগে প্রথমে বলি ভাই, বেঁচে আছি অনেক জরুরি বিষয়। আমার কাছে মনে হয় আমি কেমন আছি এর প্রথম উত্তর আমার কাছে ভাই আমি বেঁচে আছি। বেঁচে আছি, আপনাদের সাথে কথা বলতে পারছি, চলাফেরা করছি, সুস্থ আছি, অনেক জরুরি। এটা নিয়ে আমার আমার থ্যাঙ্কফুল। তবে আমি ধরেন ব্যবসা করি, হ্যাঁ, আমি গত ১-১.৫ বছর আগে চাকরি ছেড়ে দিয়েছি। আমার কাছে এখন মনে হচ্ছে ইট ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ডিসিশন ইন মাই লাইফ। কারণ ব্যবসা এত আনপ্রেডিক্টেবল। আর গত ১ বছরের টালমাটাল রাজনৈতিক অবস্থায় ধরেন গত জুলাই মাসে আমাদের একটা শপ ছিল, পুরো শপটা বন্ধ রাখতে হলো। তাতে কি আমার শপের যে অ্যাটেন্ডেন্ট তাকে বেতন দেওয়া বন্ধ হয়েছে, নাকি আমার বিদ্যুৎ বিল কমে গেছে? ও মজার ব্যাপার, শপ কিন্তু বন্ধ ছিল, বিদ্যুৎ বিল কিন্তু ৪ গুণ আসছে। সো আমরা কিন্তু জানি এটা, ধরেন আমি সংসার করছি অনেক বছর ধরে, তো বছরের একটা সময় আমাদের বিদ্যুৎ বিল অনেকখানি বেড়ে যায়। কিন্তু আমার ১৭ দিন বন্ধ দোকানে বিদ্যুৎ বিল ছিল ১১,০০০ টাকা। ঠিক আছে, সো সেটা আমাকে দিতে হয়েছে, আমাকে ভাড়া দিতে হয়েছে। আমাদের এমন একটা পরিস্থিতি গেল যে একটা সময় গিয়ে আমাকে দোকান বন্ধ করে দিতে হলো। এটা একজন এন্টারপ্রেনারের জন্য অনেক বড় একটা বিষয় যে তার ব্যবসাটা থমকে গেছে। আমাদের যাদের রুটি রুজি এটার উপর ডিপেন্ড করে, তাদের সঙ্গে কিন্তু আসলে একটা এন্টারপ্রেনারের কাছে কিন্তু শুধু নিজের রুটি রুজি না, তার সঙ্গে তার কারিগর আছে, তার সঙ্গে তার এমপ্লয়ি আছে। এই জিনিসগুলো চিন্তা করতে হলে আসলে যদি আমি বলি আমি ভালো আছি, এটা একটা অনেক বড় কভার আপ হবে। তো আছি, বেঁচে আছি, কিন্তু আসলে খুব একটা ভালো আছি সেটা বলতে পারবো না। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর সংসার বলবেন আর যেটাই বলেন, যেটা মনে হলো যে যখন আমরা জব ছেড়ে দিয়েছি, যখন আমি জব ছেড়ে দিয়ে বাসায় থাকতে শুরু করেছি, বাসা থেকে বসে কাজ করা শুরু করেছি, হোম অফিস ইজ আ হোক্স ভাই। হোম অফিস আমরা যখন করোনার সময় করতাম তখন বাধ্য হয়ে করতাম, যখন নিজে বাসায় বসে কাজ করতে শুরু করেছি তখন দেখছি ভাই নিজের কাজ বাদ দিয়ে বাসার সমস্ত কাজ করে আসলে যত কিছু বলি হোম অফিস নিয়ে কেউ ২ পয়সা ভাবতে দেয় না, কাজটাও হয় না, লাস্টে গিয়ে মেজাজটা খারাপ হয়ে যায়। পরে যে বেচারা অফিস থেকে ফিরলো তার সঙ্গে খারাপ ব্যবহার করতে বাধ্য হই। কারণ আমার হোম অফিসের ঘোরার দিন কাজটা আমি করতে পারি নাই, সারাদিন খালি বাসায় এদিক ওদিক করছি। আর আমার হচ্ছে ৩টা বিড়াল, ৩টা বিড়ালের গর্বিত মা আমি। আমার ৩ বিড়াল তো ভাই মানুষের বাচ্চা না, ওকে তুমি কথা বোঝাতে পারি না। সো ওর যেটা দরকার ও সেটা তখনই দরকার, তৎক্ষণাৎ দরকার, এক্ষুনি লাগবে। সো আমার কাজ যে শেষ হয়ে যাচ্ছে সেটা আমি আসলে কোনোভাবেই করতে পারছি না। সো ভালো আছি, কিন্তু ব্র্যাকেটে আসলে খুব ভালো নাই। আপু কিছু বলতে চাচ্ছিলেন রিনা আপু? আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম হোম অফিস ইস্যুতে, হ্যাঁ, বাচ্চাদের মধ্যে একটা কোনো একটা ব্যাপার আছে, তারা বাবার হোম অফিসকে মনে করে বাবা ইজ ওয়ার্কিং, মার হোম অফিসকে তারা আসলে পাত্তা দেয় না।
মা কাজ করার সময় এসে বলা যাবে যে আমার পেট ব্যথা করছে, আমাকে পড়া বুঝায় দাও, আমি এটা করব, ওটা খাবো, আমাকে নুডলস করে দাও, এই করে দাও। এগুলো মাকে বলা যায় মা যখন অফিসে, বাবার হোম কাজটা অফিসে। কাজ। হ্যাঁ, মার কাজটা আসলে বাচ্চাদের কাছেও কাজ মনে হয় না, কিন্তু বাবা যখন হোম অফিসে তখন 10টা থেকে 6টা পর্যন্ত সে কিন্তু বাবাকে কোনো ঝামেলা বিরক্ত করে না। কিন্তু এই 10টা থেকে 6টা যখন একজন মহিলা, একজন নারী কাজ করছেন, সে কাজ করছেন কিন্তু তাকে পুরো সংসারের কাজটাই ওই সময়ের মধ্যে করতে হয়। ওই যে এনজিওর ভাষায় বলে জেন্ডার রোল স্টেরিওটাইপিং, কিন্তু এটা আসলে Exactly. খুবই সত্যি কথা, আমরা খুবই বায়াসড, আমাদের আসলে হয় না। হ্যাঁ বলুন আপু, আপনি শতাব্দী আপু কিছু বলতে যাচ্ছিলেন। তো আসলে আমার মনে হয় এখানে যারা যারা আছি সবাই এই একটা পয়েন্টে মিল, যে হচ্ছে হোম অফিস থাকলেও বাসার যে কাজ, বাসার যে অফিস, এটা সম্পূর্ণটা সামলাতে হবে এবং আহ, অফিসটাকেও সামলাতে হবে। এবং আমি যদি বলি আমার ব্যক্তিগত জায়গা থেকে, জব চলে যাওয়ার পরে এখন আমার তো আরেকটা জব খুঁজতে হবে। এক হচ্ছে একসাথে বাংলাদেশের এত বড় একটা ধস নেমেছে জব মার্কেটে, এখন জব মার্কেটটাই খুবই কমপ্লিকেটেড হয়ে গেছে। এখানে আগে যেখানে 200টা সিভি পড়তো এখানে এখন 600টা সিভি পড়ছে, খুবই কমপ্লিকেটেড। তার উপরে আবার যেহেতু বাসায় আছি, বাসার A to Z করতে হবে, কারণ সংসারটা আমার। কিন্তু যখন হচ্ছে আমাকে আহ, আমার নিজের কাজটা খুঁজতে হবে, দেখা দেখা যাচ্ছে যে ঘরের সব কাজ করে ওই মেন্টাল প্রিপারেশন বা হচ্ছে শরীরের যে এনার্জি, ওইটা থাকছে না যে হচ্ছে আমি আমার নিজের জন্য একটু সময় দেই, একটু জবটা খুঁজি। এই পয়েন্টে মনে হয় সবাই এক। আচ্ছা, চিনি আপা কিছু বলতে চাচ্ছিলেন, একটু অ্যাড করবে। আসলে আমি কেমন আছি প্রশ্নটা নিজেকে যখন করি তখন তো কত কিছুই মাথার মধ্যে আসে। একজন নারী, মধ্যবয়সী নারী, আমার শরীর আমার সাথ দিচ্ছে কিনা, আমার মন আমার সাথ দিচ্ছে কিনা, আমার সংসার আমার সাথ দিচ্ছে কিনা, আমার ক্যারিয়ার আমার সাথ দিচ্ছে কিনা, আমার সন্তান আমার সাথ দিচ্ছে কিনা, সব কিছু প্রশ্ন আসে। তারপরে হচ্ছে ফ্যামিলি রেসপন্সিবিলিটিস। যেহেতু ছোটবেলা থেকেই ইনকাম করা মানুষ, প্রত্যেকের এক্সপেকটেশন কিন্তু তৈরি হয়ে যায়। আপনি ইনকাম করছেন কি করছেন না, সেটা আপনাকে যতটা না প্যারা দেয়, আপনার ফ্যামিলি মেম্বার আপনার কাছ থেকে সেই আগের মতন সাপোর্ট বা রেসপন্স পাচ্ছে না, এটা কিন্তু তাদেরকেও প্যারা দেয়। মানে দেওয়ার খাতটা ঠিকই আছে, কিন্তু রাইট, পাওয়ার খাতটা পাওয়ার শেষ। খাতটা শেষ। এটা অনেক বড় একটা মেন্টাল প্রেশার। আমি সবার কথা শুনছিলাম, আমরা তো আসলে সবাই মেয়ে, সবাই নারী। আহ, খুব সাধারণ চোখে দেখলে মনে হয় যে এই মেয়েগুলোর এত মেন্টাল প্রেশার থাকার কথা না। হাউস ওয়াইফ, যেমন আমাদের পত্রিকায় পড়ছিলাম, আমাদের কোনো এক ফান্ডামেন্টালিস্ট রাজনৈতিক গ্রুপের কোনো একজন নেতা বলছিল যে মেয়েদেরকে রাস্তায় বের হয়ে কাজ করতে হবে কেন, আমরা তো ইসলাম তাদেরকে রানী করে রাখার কথা বলেছে, আমরা তো তাদেরকে রানী করে রাখবো। সাথে সাথে আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, আমি আপনার কথায় রাজি ভাই, আপনি আমাকে ভাই রানী, আমিও, হ্যাঁ, অনেক আপনি রাজি। আমাকে রানী করে রাখবেন, আমি রাজি। প্লিজ, আমি আপনার কথায় রাজি যেহেতু, তাহলে একটা শর্ত দেই, সেই শর্তটা মানতে আসলে আসেন, তারপর আমি রানী হতে রাজি আছি। আমি বলেছিলাম রানী যদি বানাবেন হুররামের মতো রানী বানায় রাখতে হবে। হুররামের পেছনে যেমন 10জন বাদী, গা ভর্তি গয়না, সো এরকম যদি কিছু থাকে, তাহলেই আপনার একমাত্র যদি আপনি রাজি ক্ষমতায় আছেন। হয়, তাহলেই আমি রানী হতে রাজি আছি। আমি জানি বাংলাদেশের কোনো ছেলের এখন ক্ষমতা নেই, যেটা বলছিলেন আপা, যে একজনের ইনকাম দিয়ে এক স্ট্যান্ডার্ড লাইফ লিড করা বা রেসপন্সিবিলিটিস ফুলফিল করা। সো আমাদের মতো মেয়েদেরকে কিন্তু আসলে স্বপ্নেই ভালো থাকতে হবে, বাস্তব জীবনটা খুবই কঠিন। চিনি আপার সাথে একটু অ্যাড করি, মজার জিনিসটা হচ্ছে জাস্ট যদি বাজার পরিস্থিতি চিন্তা করেন, আমি বাজার করি, আহ, আমার যে বাসায় যে বেটা মানুষ আছে, সেই বেটা মানুষের আসলে অফিস করে বাসায় ফিরতে ফিরতে যেটুকু রাত হয়ে যায়, সেই রাতে আসলে বাজারে নতুন বাজার আসার গাড়ি চলে আসার উপায় হয়, এরকমটা অবস্থা। তো বাজারটা মাঝে মাঝে আমাকেই করতে হয়, মোস্ট অফ দ্য টাইম আমাকে করতে হয়। আগে আমার এক সপ্তাহে সবজি বাজার করতে লাগতো 570 থেকে 630 টাকা। এখন 700 বা 800 টাকার নিচে আমার সবজি বাজার সম্ভব হয় না। আমার বাসায় 4জন মানুষ, আমরা সবজি একটা একটা সবজি, আলু বাদে, আমি কিন্তু আলুর কথা বলি নাই, আলু আলু তো ভাই সবকিছুর সঙ্গে যায়, আলু আমার 5-6 কেজি করে প্রতি উইকে কিনতে হয়। কিন্তু জাস্ট সবজি, ধরেন করল্লা, যেটা আমি আলুর সাথে রাখবো, 4জনের সংসারে শুধুমাত্র সবজি, পেঁয়াজ, আলু ইত্যাদি বাদ দিয়ে 650, 700, 800 পর্যন্ত আমার গেছে। এই জিনিসটা একটা নর্মাল মানুষ একজনের ইনকামে
ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে, ইলেকট্রিসিটি বিল দিয়ে, ইন্টারনেট খরচ চালিয়ে আমার মনে হয় না সম্ভব। আর যদি সে হচ্ছে গরুর মাংস, মুরগির দাম, ওরে বাপরে বাপ, মুরগির দাম যে হারে বাড়ছে, হ্যাঁ আগে, এখন মুরগির দাম ডাবল। গত 2-3 বছর আগে মুরগির দাম ছিল হচ্ছে আপনার 280 টাকা, হচ্ছে আপনার ব্রয়লার মুরগি, হ্যাঁ এখন 180-280 এর মধ্যে ছিল, এখন হচ্ছে সেটা 400+ করে গেছে। না, সব সময় না, সব বাজারে না, সব বাজারে 180-280-তে এখনো পাওয়া যায় না, ডাবল এরিয়া টু হয়ে গেছে এরিয়া এটা প্রায়। ভ্যারি করে। আর যদি আপনি এরিয়া ঢাকার মতো হুম, আপনি ঢাকার মতো একটা জায়গায় থাকেন, তাহলে আপনাকে তো এক্সট্রা পয়সা গুনতেই হচ্ছে বাইরে অপরচুনিটি থেকে। কস্ট, ঢাকার বাইরে থাকা এক্স্যাক্টলি। আরেকটা হচ্ছে যে ঢাকার ভিতরেও এরিয়া টু এরিয়া অনেক ভ্যারি ভ্যারি করে, করে। হ্যাঁ। সো এই জন্যেই মুরগির দাম বলেন, ডিমের দাম বলেন, সবজির দাম বলেন, এক এক জায়গায় এক এক ও রকম। ডিমের দাম তো বললামই না বাবা, ডিমের দাম কত না, এখন? এখন আমাকে কম্প্রোমাইজ করার জন্য বলা হচ্ছে যে তুমি তাহলে বাসা শিফট করো, তুমি কস্ট কাটিং করো। হ্যাঁ, এখন বাচ্চার এডুকেশনের সাথে যখন সবকিছুর সাথে কম্প্রোমাইজ করা যায়, এখন যখন আমার বাচ্চার এডুকেশন সিস্টেমের সাথে আমাকে কম্প্রোমাইজ করার কথা চিন্তা করতে হচ্ছে, এটা একজন মার জন্য অনেক বড় পেইন। হ্যাঁ, এটা অনেক বড় পেইন। সো এই জন্য সবকিছু মিলিয়ে কেমন আছি বলতে গেলে, আসলে আমরা নারীরা কেমন আছি এটা যদি খুব গভীর থেকে জিজ্ঞেস করা হয়, আর আমরা যারা আসলে খেটে খাওয়া নারী, ওই রানী হয়ে থাকা নারী না আসলে, তাদের কিন্তু ব্যথাগুলো আরো অনেক জায়গায়। তো সর্ব অঙ্গে ব্যথা, মলম দিব কোথায়, এরকম একটা ব্যাপার। আমি অপরাজিতা অনেকক্ষণ ধরে কিছু বলছেন, আমি তার হাতে মাইকটা দিচ্ছি যদি সে কিছু অ্যাড করে। আচ্ছা, আমি অ্যাড করতে চাইলে আমি মানে আমার কাছে সবারটাই শুনতেছিলাম। তো আমি যেহেতু সিঙ্গেল মাদার, সো যেখানে দুজনের ইনকামে সংসার চালানোটা খুব কঠিন, সেখানে আমার একার ইনকামে সেটা আরো কতটা কঠিন হতে পারে আসলে মনে হয় আর বলার অবকাশ নাই। তো তার ভিতরে ইনসিকিউরিটির যে বিষয়টা, এটা আমাকে আসলে অনেক বেশি প্যারা দিচ্ছিল এই কারণে যে আমার মেয়েটা এই সময় দেশে ছিল না। বাট যেহেতু আমি একা জব করি, আমার মেয়ে এই বয়সে একা, ওকে স্কুলে যেতে হবে, কোচিংয়ে যেতে হবে। এটা আমার জন্য একটা ভয়াবহ মেন্টাল প্রেশার কাজ করছে। তার সাথে যেটা ফিনান্সিয়ালি ব্যাপার, তো আমার কাছে এই ২ জিনিসটাই মানে খুব বেশি আমার মনে হয়েছে যে আমি সাফার করছি এবং এখনো সেই অবস্থাতেই আমি আছি। আর আসলে এই পর্যন্তই। আমার এই ২ টা নিয়ে আমি আসলে তবে ওভারঅল আমার মানে ইমোশনালি অনেক জায়গাগুলিতে আমার যেমন আমার খুব বেশি এখন ওসিডি প্রবলেম হয়েছে। আমি খুব প্রবলেম ফিল করতেছি এটা নিয়ে। জাস্ট এই কয়টাই বলা যায়। আচ্ছা, আমি একটা জিনিস বলতে চাই, যেটা হচ্ছে যে টিনা আপু বলছিলেন গত বেশ কিছুদিন ধরে উবার এবং পাঠাওয়ে বেশ কিছু ইনসিডেন্ট আমাদের ফেসবুকে নজরে এসছে, যে উবারে করে এক মহিলাকে ঢাকার বাইরে নিয়ে গিয়ে কি যেন হেলমেটের মধ্যে স্কোপালামিন জাতীয় ওষুধ মিশিয়ে সে তাকে অজ্ঞান করে রেপ করে ফেলে রেখে আসছিল নরসিংদীর কোথাও। আমি এখন আমার উবারে 2টা সেফটি ফিচার অ্যাড করেছি, যেটা হচ্ছে আপনার পিন নাম্বার, এবং 2 নাম্বার হচ্ছে আমার লাইভ লোকেশন অলওয়েজ শেয়ার থাকবে আমার বাসার 2জন মেম্বারের সাথে। আপনারা যদি উবার বা পাঠাও ইউজ করে থাকেন, আপনারা এই 2টা সেফটি ফিচার ইউজ করতে পারেন, এটা খুব কাজের জিনিস। কারণ আমার কাছে না এখন প্রতি মুহূর্তেই দুশ্চিন্তা মনে হয়। আর আইফোনের মতো যদি একটা ট্যাগ দেওয়া যেত যে ফাইন্ড মাই ফ্রেন্ড বা কিছু, আমাদের সবার তো আইফোন কেনার সামর্থ্য নাই, বাট আমার কাছে মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে সারাটাক্ষণ আমাকে চিন্তা করতে হয়। আমার হাজবেন্ড যখন রওনা দেয়া বলছে, তখন থেকে 20 থেকে 25 মিনিট মধ্যে বাসায় না আসলে আমার টেনশন করতে হয় সে কি আসলে রওনা দিয়েছে নাকি এখনো ফিরে নাই, সেটা না, রাস্তায় কিছু হলো কিনা। কারণ হাতির ঝিলে মেটাল স্ট্র্যাপ দিয়ে মেরে ফেলা, মানে একটার পর একটা খবর পাচ্ছি। আজকে একটা মজার খবর পড়লাম সকালবেলা ফেসবুকে, একজন উপদেষ্টার ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন পাওয়া গেছে, তার নাকি অস্ত্রের লাইসেন্স আছে। 21 বছরের একটা ছেলের হাতে অস্ত্রের লাইসেন্স কি করে আসে? বাংলাদেশের মতো জায়গায় অস্ত্রের লাইসেন্স ইজ এ ভেরি এক্সপেন্সিভ থিং হওয়ার কথা। আচ্ছা, অস্ত্র না হয় পাওয়া যায়, কারণ বাংলাদেশে অস্ত্র তৈরি হয়, কাটা রাইফেল, এগুলো তো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। অস্ত্রের লাইসেন্স কেমনি পাইলো ভাই? এবং সে অস্ত্রের ম্যাগাজিন মানে সে আমাদের বলছে আমার সঙ্গে রেজিস্টার্ড লাইসেন্স অস্ত্র আছে বলে আমার সঙ্গে সঙ্গে 2টা ম্যাগাজিন থেকে একটা বের করেছি, একটা বের করতে ভুলে গেছি। মানে সিরিয়াসলি, এটা কি আমার ব্যাগের রেজর ব্লেড যে আমি শেভ করি তাই রেজর থাকে, একটা রেজর বের করেছি, একটা রেজর বের করতে ভুলে গেছি? মানে জিনিসটা এরকম। এখন যদি এরকম পোলাপাইনের হাতে অস্ত্র থাকে, আমি তো উবার পাঠাও দিয়েও সেফ না, তাহলে এখন আমরা কি করব? মানে
কারো কাছে কি মনে হয় যে এগুলার আসলে মানে একটা কোনো সলিউশন আছে? দেশটা কোন দিকে যাচ্ছে এখন? আমার কি আসলে অস্ত্র লাইসেন্স নেওয়া উচিত? কি করতে চাই, কি করা উচিত? আমাকে একটু, যদি কারো কাছে কিছু মনে হয় কিনা একটু বলেন। আচ্ছা, আপুর কোশ্চেনের অ্যান্সারটা আসলে আমার কাছে নাই। আমার মনে হয় এখানে কারো কাছেই এই প্রশ্নের সঠিক উত্তর জানা নাই যে কি করলে এটা সমাধান হয়ে যাবে। আমরা চিন্তা করতে পারি আসলে এভাবেই অনিশ্চিতভাবে চলছে আমাদের দৈনন্দিন পথ চলা। আপুর সাথে অ্যাড করে আমি যদি আমার নিজের ব্যক্তিগত একটা ঘটনা বলতে চাই, যেটা আমাকে গত ফেব্রুয়ারি মাসে আমাকে অনেক বেশি মেন্টাল ভাবে ট্রমাটাইজ করে দিয়েছিল। তো যেটা হয়, ব্যক্তিগত জীবনে আমি কোথাও গেলে কেউ যদি হচ্ছে আমি নোটিস করি কেউ আমাকে বাজেভাবে দেখছে বা বাজে কোনো কথা বলছে, বা বিশেষ করে পাবলিক ট্রান্সপোর্টে চড়ার সময় যদি কোনো ঘটনা ফেস করি, আমি আওয়াজ তোলার চেষ্টা করি। বরাবরই সেই সাহসটা আমার ছিল ছোটবেলা থেকে। তো তেমনি একদিন হচ্ছে আমি আসতেছিলাম বাসে করে। তো যেখানটায় সামনে বাসে, যদিও এই কথাটার পক্ষে আমি সম্পূর্ণ না আবার বিপক্ষেও না, ফিমেলদের জন্য হচ্ছে কিছু সিট রিজার্ভ থাকে। তো ওখানটায় আমার বসার কথা। তো আমাকে গাড়িতে ওঠার পরে আমাকে বলছিল যে আপনি পেছনে যান, পেছনে যান, যদিও সামনে সিটগুলোতে মেল যারা তারা বসেছিল। তো আমি জাস্ট, আমার দাঁড়াতে সমস্যা ছিল না কারণ গাড়িটা ফাঁকাই ছিল। তো আমি জাস্ট বলেছি যে আমার তো পেছনে যাওয়ার কথা না, আমার তো সামনে বসার কথা। তো এটা বলে আমি কাউকে উঠতেও বলিনি, আমি দাঁড়িয়েছিলাম। তো একজন মেল যে ফিমেল সিটে বসা ছিল তার কথাটা খুবই গায়ে লেগেছে এবং সে আমার সাথে তর্ক করা শুরু করে। তর্কের এক পর্যায়ে আমি নোটিস করি তার হাত ধেয়ে আসছে আমার দিকে। তো আমার নিজের প্রোটেকশনের জন্যই আমার ওই দিন সাহস দেখাতে হয়েছে, সাহস করে তার গালে একটা চড় মারতে হয়েছে, নইলে সে আমার গায়ের উপরে চলে আসতেছিল। তো এতক্ষণ পর্যন্ত আমার বাসে কিন্তু অনেক যাত্রী আছে, তারা কেউ কোনো শব্দ করেনি। যখন হচ্ছে আমি চট দিলাম, দেওয়ার পরে সে আমাকে মারবে, এবার তো সে আমাকে মারবেই, তখন বাসের সব লোক আমাকে প্রোটেকশন দিয়ে ভেতরে নিয়ে গেছে। কেউ কিন্তু আমার জন্য সিট খালি করে দেয় নাই, বা হচ্ছে আহ, যখন আমার সাথে সে কথা বলছিল তখন কিন্তু অনেকেই চাইলে কথা বলে ব্যাপারটা থামাতে পারতো, সমাধানের রাস্তা কেউ দেখায় নাই। তো তখন আসলে বাসে অনেকেই কথা বলেছে। তো নর্মালি আমি ভেতরে চলে যাই এবং নোটিস করি যে ওইখানে একজন ফিমেল পুলিশ ছিল, সিটে বসা ছিল। সে আমাকে জিজ্ঞেস করতেছিল, বলতেছিল যে আপু, এই পুরুষ শাসিত সমাজে আপনি বাসে উঠে একটা পুরুষের গায়ে হাত তুললেন। এবং এর আগে আমি নোটিস করি নাই যে একজন পুলিশ আছে এবং সে ফিমেল। তো সে ফিমেল এবং সে পুলিশের পোশাক পরা, তাও সে এর আগে আওয়াজ তুলেন এবং সেই আমাকে কোশ্চেন করছে যে এই সমাজে, পুরুষ শাসিত সমাজ, এখানে আপনি আওয়াজ তুললেন, তো আসলে সেফটি আমি কার কাছে চাইবো? তো এটা এটাও আসলে আমার আমার কোশ্চেন আপনাদের কাছে, জানি না এটার উত্তর আপনাদের কাছে আছে কিনা। তো এটাই আসলে চলছে এইভাবে, এই ইনসিকিউরিটি নিয়ে চলছি। আসলে এরপর থেকে আমি যখন বাইরে বের হয়ে যে বললাম আমার যে বোল্ডনেস, সেটা থেকে আমি উত্তর দিতাম আগে, কিন্তু এখন না আসলে ভয় লাগে। আরেকটা কথা বলি, একদিন হচ্ছে তেমনি আরো একটা দিন বাসে করে যাচ্ছিলাম, তো একজন বলছিল যে এখন তো মহিলা সরকার ক্ষমতায় নাই, মেয়েদেরা তো পাওয়ার কোত্থেকে আসে? তো আসলেই কি তাই? আন্দোলন কি এই জন্য হয়েছিল? যদিও এটা একটা আলাদা পোষণ, আমরা এখানে রাজনৈতিক কোনো ব্যাপার নিয়ে আলোচনা করছি না, বাট আসলেই কি তাই? আন্দোলন কি এই জন্য হয়েছিল, বা হচ্ছে আমাদের সেফটি কি আসলে এই আন্দোলনের পরে আরো বেশি ডাউন হয়ে গেল? আগে কি ভালো ছিল? আচ্ছা, তো এখানে আমি শতাব্দী আপনাকে একটা জিনিস একটু করতে চাই। বাসে যে ফিমেল সিট, এই ব্যাপারটা কিন্তু আসলে ইকুইটির জন্য। ইকুইটির জন্য মানে কি? সেটা হচ্ছে যে ফিমেল আর মেলের মধ্যে শারীরিক কিছু থাকে, ডিফারেন্স আছে। মেয়েদের মেনস্ট্রুয়েশন হয়, মেয়ে গর্ভবতী হতে পারে, এইসব ইত্যাদি কারণ বিবেচনা করে মেয়েদের সামনে কিছু সিট রাখা হয়েছে বসার জন্য। কিন্তু এটা কিন্তু ম্যান্ডেটরি না। সবগুলো জেনারেল সিট সেখানেও মহিলারা বসতে পারবেন, কিন্তু সামনে 3টা বা 5টা সিট থাকে, যেটা আসলে কেউ মানে না। কিন্তু এটা কিন্তু ইকুইটির জন্য। ইকুইটির ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনাকে আগে সবাইকে এক কাতারে নিয়ে এসে তারপরে আপনাকে ভাগ করতে হবে, কোনো কিছু যদি শেয়ারের অপশন থাকে। এক কাতারে আসার জন্য একজন মেনস্ট্রুয়েশন মহিলা এবং একজন শক্ত সমর্থ পুরুষ আসে না, এক লাইনে আসে না। উনি দাঁড়িয়ে যেতে পারবেন, উনি নাও পারতে পারেন। আর শারীরিকভাবে আমাদের দেশের মেয়েরা অনেক ক্ষেত্রে সক্ষম না, কারণ তারা খেলাধুলা করে না,
অনেক কিছু করে না, এইটা হচ্ছে সেই কারণে বাসের সিটটা থাকে। তো এটা আসলে জরুরি বলেই মনে হয়। হ্যাঁ, আপু কিছু বলতে চাচ্ছিলেন, একটু বলুন। আচ্ছা, আমি জাস্ট একটু মনিকাপুর এই প্রসঙ্গ ধরেই আসি যে হচ্ছে আমার বলার জায়গাটা হচ্ছে যেহেতু আমি সক্ষম ছিলাম দাঁড়িয়ে যেতে পারবো, আর এই রোজ রোজ পাবলিক বাসে উঠতে হতো, তো তো রোজ যদি আমি এই টপিকটা নিয়ে কথা বলতে চাই ফিমেল সিটে মেল কেন, আমার মনে হয় প্রতিনিয়ত প্রতিদিন আমাকে এটা নিয়ে লড়াই করতে হবে, কারণ এটা কেউ মানে না। সবসময় তো লড়াই করে মানুষ কিন্তু থাকেও না। এক্স্যাক্টলি, সেজন্য ওই মানসিকতা থেকেই আমি আচ্ছা বাস যেহেতু ফাঁকা আমি দাঁড়িয়ে যেতে পারবো, আমি শারীরিকভাবে ফিট ছিলাম, তো এই জন্য আমার জাস্ট এই কথাটা বলা। আর ওই ঘটনার পরে থেকে কিন্তু আমি যখন রাস্তায় বের হই এখন, আগে যেমন বোল্ডনেস ছিল আমার, আমি যেভাবে কথা বলতাম, আমার কিন্তু সেই সাহস এখন আর নাই। আমি এখন চিন্তা করি যে আমাকে ওই দিন তো মারতে চলে এসেছিল, ওই দিন বাসের লোকগুলো আমাকে সেভ করেছে, আরেকদিন কি সেভ করবে আমি যে কথা বলবো? আচ্ছা, আমি একটু অ্যাড করি মনিকার কথার সূত্র ধরেই, যে একজন সমন্বয়কের কাছে যে একটা ফায়ার আর্মস পাওয়া গিয়েছে সেটা নিয়ে বলছি। আমি যতটুকু জানি বাংলাদেশে 25 বছর হলে অস্ত্রের লাইসেন্স নেওয়া যায়, এবং সেটা হচ্ছে সম্ভবত বন্দুক, শটগান এগুলোর জন্য। না, বন্দুকের লাইসেন্স হয় না, আচ্ছা, আমি একটু রাইফেলের বলি। হয় না, AK-47 এর নাই। আর হচ্ছে পিস্তল টাইপের শর্ট ব্যারেলের জন্য 30 বছর হওয়া লাগে, বয়স 70-এর নিচে হওয়া লাগে। এটা ইস্যু না। ইস্যু হচ্ছে একজনকে অস্ত্রের লাইসেন্স নিতে হলে তাকে মিনিমাম 2 লাখ টাকা আয়কর দিতে হয় বছরে। উনি কি সেই টাকাটা দেওয়ার মতন সামর্থ্য রাখেন? এটা হচ্ছে আমার কথা। এটা কেউ কোয়েশ্চেন, আমার এটা প্রশ্নই, কেউ উত্তর দিতে পারলে দিবেন। আর আরেকটা কথা আমি শতাব্দীর কথার সূত্রে বলছি, সেটা হচ্ছে আমিও এখন ওই ওই সাহসটা আমার ভেতরে নাই এখন, যে কেউ কোনো কিছু বললে আমি যে সেটা প্রোটেস্ট করব একা থেকে, আমাকে কেউ সাহায্য করতে আসবে কিনা। যেহেতু আমি একটা মেয়ে, সেহেতু আমার অনেক কিছু চিন্তা করতে হয় আসলে। আসলে চিনি আপা কিছু বলতে চাচ্ছিলেন? বলতে চাই, এক হচ্ছে নারী হিসেবে সেই সিকিউরিটি নাই, বলছি আমরা ইনসিকিউর একটা সিচুয়েশন। আমরা বলছি যে আন্ডার এজ মানুষজনের কাছে আর্মস এবং উইথ লাইসেন্স, এবং সেটা বাংলাদেশের মতো জায়গায়, সো অ্যাটলিস্ট সে বলার চেষ্টা করছে তার কাছে লাইসেন্স আছে। এটা কোশ্চেন আমাদের গভর্নমেন্ট মনিটরিং ব্যবস্থার একটা অনেক বড় রিফ্লেকশন এখানে আসলে কি হচ্ছে। সো সিস্টেম নিয়ে কথা বলতে গেলে তো অনেক কথাই আসবে, বাট সিস্টেমের এই সমস্ত অবক্ষয়ের কারণে একজন নারী হিসেবে আমাদের ডে টু ডে লাইফ কতটা ইনফ্লুয়েন্স হচ্ছে, কতটা ইনসিকিউরিটির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমাদের মেন্টাল হেলথ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, সেটা আসলে আমাদের সবার কথাবার্তাতেই বোঝা গেছে। আরেকটা হচ্ছে, আমি যতটুকু বুঝি, আমাদের কিন্তু ভয় পেলে এখন আর চলছে না, কারণ আমরা কিন্তু আমাদের ডে টু ডে কাজ বন্ধ করে রাখতে পারবো না। একটা পরিবেশ চেঞ্জ হচ্ছে। আমি সবসময়ই যখন কথা বলি, আমার ফ্রেন্ডরা বা আমার আশেপাশে যারা থাকে বলে যে তুই এত পজিটিভ ভাবিস কিভাবে। আমি ভাবি যে একটা সময় আসছে, সেই সময়টাকে যেতে দিতে হবে, আর সময়টা যখন যাবে তখন আমরা কোথাও না কোথাও একটা স্ট্যাবল হব। আমরা মানুষের পাশাপাশি আমাদের আরো কিছু আইডেন্টিটি বহন করতে হয়। একটা হচ্ছে আমরা মা, আমরা ফিমেল, আমরা ওয়ার্কিং ওম্যান, আমরা বিজনেস ওম্যান, আমরা ফ্যামিলি মেম্বার, আমাদের অনেক রেসপন্সিবিলিটিস থাকে। অনেকগুলো আইডেন্টিটি নিয়ে আমরা রাস্তায় বের হই। সো রাস্তায় আমাদের বের হতেই হবে। আর যেই সাহসিকতা আমাদের আগে দেখাতে পারতাম একটা দুটো ইনসিডেন্টে আমরা যেন দমে যাই, এটাই কিন্তু বর্তমান সিচুয়েশনটাকে বোঝানোর জন্য যথেষ্ট। মানে আমরা যদি এই মব জাস্টিসের দিকেই তাকাই বা ফান্ডামেন্টাল পিপলের ইনফ্লুয়েন্সিং অ্যাটিটিউডের দিকেই তাকাই, তাদের নির্লজ্জ বেহায়াপানা, বিভিন্ন শব্দ ব্যবহার করে নারীদেরকে বিভিন্ন জায়গায় হ্যারেস করা, অপদস্থ করা, আপনি যে একটু শান্তির খোঁজে সমুদ্র দেখতে যাবেন সেটাও আপনি পারবেন না। তুমি যে তোমার ছেলে মেয়েদেরকে পছন্দের জামা কাপড় পরিয়ে বের করছো, ওদের ভয়ে তুমি সেটাও পারছো না। আমি যে নিজের আগের সেই ব্রেভনেস, কপালে টিপ দিয়ে চোখে কাজল দিয়ে আমি বের হব, আমি সেটাও পারবো না। হ্যাঁ, এরকম একটা জায়গায় যখন চলে আসছি, তাহলে আমাদের নারীদেরকে নিজেদের প্রশ্ন করা উচিত
যে সিস্টেম যেদিকে যাচ্ছে, আসলে আমাদের এই দমে যাওয়া, ভয় পেয়ে যাওয়া, কথা না বলার একটা সেফটি মেকানিজম ক্রিয়েট করা, আসলে এটা কি আমাদের আগামী দিনের জন্য ভালো হচ্ছে কিনা, এই জায়গাটা কিন্তু ভাবতে হবে। কথা যদি আমরা বলা বন্ধ করে দেই, আসলে আমাদের জন্য কিন্তু কেউ বলবে না। আমরা সবাই যদি নিজেদের মনে করি যে হ্যাঁ, আমি আমার প্রোটেকশনের জন্য কথাটা বলবো না, কারণ যখন তখন আমার সাথে যাতা হতে পারে। আমি তো মনে করি সেটা এখন না, মেয়েরা আমরা যে কোনো গভর্নমেন্টই আসুক না কেন, বাই রোটেশনে আমরা দেখেছি যে আমরা কোনো না কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতির শিকার হয়েছি। এখন এটা কেন এত ভিজিবল মনে হচ্ছে আমাদের কাছে? কেন আমরা মনে করছি দে আর পাওয়ারফুল দেন আস নাও? আগে কেন মনে করিনি? আমি তো বলবো যে সারা আপার যে টক শোটা ছিল, আমরা যেটা দেখেছি, আপনারা দেখেছেন কিনা, যখন নারী নীতি নিয়ে যখন আমাদের একজন ফান্ডামেন্টাল লিডারের সঙ্গে সারা আপার যে বক্তব্য ছিল, সেখানে আপা যে বোল্ড বক্তব্য দিয়ে নারী জাতিকে রিপ্রেজেন্ট করেছে, দ্যাট ইজ ট্রিমেন্ডাস। সেই মানুষের তো লাইফ রিস্কটা আরো বেশি, এবং এত শান্ত স্বরে, এত এত সুন্দর করে। শান্তভাবে, এত সাবলীল ভাবে সে এমন ভাবে চ্যালেঞ্জ করেছে প্রত্যেকটা জায়গাকে, এবং খুব স্পষ্ট ছিল যে ওই মানুষটার অপোজিটে যে মানুষটা ছিল, আমি নাম উল্লেখ করছি না, তার জানা বোঝা জ্ঞানের পরিধি কতটা ছোট, সমাজকে দেখার পরিধি তার কতটা ন্যারো, নারীকে বোঝার ধারণা তার কতটা ন্যারো। সে কার সাথে টকশোতে এসছে, ইভেন সে সেই জ্ঞানটুকু নিয়ে আসেনি। আমি সাধারণত যার সাথে টকশো, আমি তো সেটা আগে থেকে জানি, পড়াশোনা করে আসতে হবে। আমি সারা আপা সম্পর্কে একটু জেনে আসি, হু ইজ শি। সে নারীকে এমনই আন্ডার এস্টিমেট করেছে, এটা একটা রিফ্লেকশন অফ আওয়ার সোসাইটি, ইউ নো। ইটস মিনস ইন জেনারেল there have some people who are carrying the patriarchal society's power and everything. They always underestimate woman power. That is not necessary. Who are you? So আমি কেমন আছি কথাটার পাশাপাশি আমি মনিকার কথা থেকে নিতে চাই, সেটা হচ্ছে অনেক কমপ্লিকেশন থাকবে, বাট দিনের শেষে বলতে হবে ইয়েস, আমি ভালো আছি, এবং পরের ঘন্টার জন্য আমাকে প্রিপেয়ার হতে হবে, নিজের সাথে কম্প্রোমাইজ করে না, নিজের যে পাওয়ারটা ছিল সেটাকে সাথে নিয়েই। বি হোপফুল। অনেক ধন্যবাদ চিনি আপা এবং সবাইকে। আমরা তাহলে একটা জিনিস এখান থেকে একটা ভালো পয়েন্ট পাওয়া গেল, যেটা চিনি আপা একটু আগে বলেছিলেন যে আমাদের জন্য না বললে আসলে কেউ, আমরা যদি না বলি তাহলে আর কে বলবে। তো আমরা এই নোটে শেষ করি আজকের মতো এই পডকাস্টটা, এবং আমরা প্রশ্ন রাখছি আপনাদের কাছে যে আপনারা একটু জানান আমাদেরকে আপনারা আসলে কেমন আছেন, কমেন্টে আমাদেরকে এই প্রশ্নটার উত্তর দেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা বাংলাদেশ উইমেন্স কালেক্টিভ থেকে আজকে শেষ করছি এই পডকাস্টটি।